আয়নার সামনে দাঁড়িয়ে কালো শাড়িতে কুচি তুলছে শায়লা। আদ্র বিছানায় আধশোয়া হয়ে হাতের নতুন মোবাইলটা ঠিক করছে। এতদিনে তার মোবাইল আর নেই আগেরটা। এই রুমের অবস্থাও সেরকম ভালো ছিল না। সব শায়লা আসার পর গুছিয়েছে। তারপরেও বেশ কিছু ফার্নিচার মাত্র দিন কয়েক হলোই আনা হয়েছে। সেসব আসবাবপত্র আদিবা আর শায়লা মিলে সাজিয়ে নিয়েছে। শায়লা এতদিনে একজন মা পেয়েছে, যদিও ফ্যামিলি তাকে মন থেকেই ভালোবাসে। আদ্রর মোবাইলে সব সিম মেমোরি সাজিয়ে নিয়ে তার আগের প্রোফাইল আনার চেষ্টা করছিল, কিন্তু এতদিনে তার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আর ফেরাতে পারেনি। নতুন করে খুলে নিয়েছে। সব কানেক্টেড করে শায়লাকে বলল, তোমার নামটা? ফোন থেকে নিয়ে নিন, বিছানার উপরেই রাখা। আদ্র শায়লার ফোন হাতে নেয়। লক? লক নেই, আনলক করাই আছে, খুলে ফেলুন। লক কেন দাওনি বউ? প্রয়োজন ছিল না। আমি দিয়ে দিচ্ছি। কেন? এখন থেকে প্রয়োজন হবে। আ এখন তো আর তুমি সিঙ্গেল নও বউ। আমাদের কত মুহূর্তের প্রমাণ রয়ে যেতে পারে, বলা তো যায় না। এই যে হলো তোমার। আসো দুজন একটা ছবি ওঠাই। না, নিচে চলুন, আরিফ ভাইয়া খেতে যেতে বলছে বারবার। আগে তুমি কাছে আসবে, পিক তুলবে, পরে নিচে যাব বউ। অগত্যা শায়লাকে নিজের পাশে রেখে কাছাকাছি হয়ে সেলফি তুলেছে। টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে দুপুরের। ইকবাল সাহেব বললেন, আদ্র, বলছিলাম যে তোমার অফিসের কাজটার কথা কি সিদ্ধান্ত নিলে? যাবে ওখানে? আসলে আমার বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না, তাই আমি যাচ্ছিও না, এখানেই রয়ে যাব। একটা মাত্র বউ আমার, নাকি বলিস আরিফ? এই কথা শোনা মাত্র শায়লার শুকনো কাশি উঠে যাচ্ছে। পরে আদিবা পানি এগিয়ে দিলেন শায়লাকে। ছেলেটার কথাবার্তার জন্য মেয়েটা ভালো করে খাবারও চিবুতে পারছে না। অসভ্য ছেলে জন্ম নিয়েছে তার। শায়লার সাথে যাবে, আমাদের ওখানের বাসা থাকবে। তাহলে আর কি, যেতেই হবে। আরিফ, হ্যাঁ। যাওয়ার আগে তোর বিয়েটা করিয়ে দিয়ে যাব ভাবছি। আম্মার কাছ থেকে শায়লাকে নিয়ে গেলে আবারও আম্মা একা হয়ে যাবে। বারবার আম্মা আমার বউটাকে মিস করবে, পরে আমাকে কল দিয়ে কান্নাকাটি করবে, আমাকে বারবার বলবে আমার বৌমাটাকে রেখে যা তুই। তা তো হবে না সোনা চান্দু। বউ আমি একদিনের জন্য। আহা মা, আমি সত্যবথাই। আশ্চর্য, তাই বলে আমাকে এত দ্রুত বিয়ে করে নিতে হবে? পছন্দের কেউ আছে? আদ্রের প্রশ্ন শুনেই জুহির কথা মনে পড়ে গেল। তারপরেই ওকে মনের মাঝে চেপে রাখলো মেয়েটাকে ভেবে। আর কি হবে। বছর কয়েক সময় চাই আমার। বউ খুব ভালো খাবার ভাই। ছেলের এহেন কথায় ইকবাল দ্রুত হাত পানিতে ধুয়ে চলে গেলেন টেবিল ছেড়ে। আদিবাও পরপর চলে গেলেন ইকবালের পিছু। আদ্র ওদিকে চোখ রেখে আবারও আরিফকে বলল, শোন, একবার বিয়ে করে নে, দেখবি বউ ছাড়া আর কিছুই চলছে না। মেয়ে দেখার মাঝে তোর কোনো কেউ আছে নাকি? নাকি আব্বু আম্মুকে আমি জানাবো মেয়ে দেখতে? ভাইয়া, হুম। আমার লজ্জা লাগছে এসব শুনে। শায়লা আরিফের কথায় হেসে ফেলেছে এবার। এক ভাইয়ের লজ্জায় ছিটে ফোটাও নেই, আরেকটা ভাইয়ের শুনতেই কি লজ্জা লাগছে ভাবা যায়। আহা ভাবি, আপনি প্লিজ হাসবেন না, এতে আমার লজ্জা দ্বিগুণ হয়ে যাবে। আমার বউকে তুই আর আব্বু মিলেই পছন্দ করে এনে দিয়েছিলি, আমারও খুব পছন্দ হয়েছে, তাই তোর বউ আমি আর শাইলা মিলে পছন্দ করে দিব। হ্যাঁ, আপনি কিছু বলুন না ভাবি ভাইয়াকে। আমি এই অল্প বয়সে বিয়ে করতে চাই না, মাত্র 28। আমি তো আরো বাচ্চা টাইপ, তবে ভাইয়া আমি বিয়ে করছি না। সকালে যে মেয়েটাকে সাহায্য করতে গেলি তাকে কেমন লাগে? আরিফের সকালের কথা মনে পড়ে যায়। ওই অসহ্য মেয়েটার কথা বলছে কেন আদ্র? আদ্র কিভাবে জানে? মানে? না মানে, মেয়েটার প্রতি রেগে গেলি দেখলাম, তাই বললাম। এর আগে আমাদের দেখাও হয়নি, হুট করে দেখে কেন বিয়ে করব? আচ্ছা, দোয়া করি আল্লাহর দরবারে আবারও বার কয়েক দেখা হয়ে যাক আমার ভাইয়ের সাথে মেয়েটার। আমার খাওয়া শেষ, আমি আসছি। ওকে। এই বউ, তুমি আমাকে খাইয়ে দাও না।
আমি কথা আর খাবার একসাথে খেতে পারি না। দেখো, সব ভাত প্লেটে রয়ে আছে। ঘটনা সত্য, একটুও খায়নি আদ্র। দুটো কাজ যখন একসাথে করতেই পারে না, তবে না খেয়ে আলোচনা করছিল কেন? আশ্চর্য। শায়লা, চলো কাপড় গুছিয়ে নাও। আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। তবে কাপড় কেন নেব? শ্বশুর বাড়ি যাব। আমাদের বাড়ি? হ্যাঁ, বিয়ের পর আর যাওয়া হয়নি। ভাবছি আজকে গিয়ে দিন কয়েক থেকে আসব। শায়লা আদ্রের কথা শুনে বেশ খুশি হয়েছে। কতদিন হয় বাবা বাড়ি দেখে না শায়লা। যদিও বিয়ের পর ওরা কয়েকবার নিয়ে যেতে বলেছিল, তবে শায়লা নিজের ইচ্ছেতেই যায়নি। 2 সেট করে কাপড় নিয়ে বিকেলের দিকেই বের হয় শায়লা আর আদ্র। আরিফের বাইকটা নিয়ে গাড়ি নিয়ে বেশ দ্রুতই এসেছে আদ্র। পান, সুপারি, মিষ্টি, মাছ সাফিয়ার হাতে দিয়ে রুমের দিকে যাচ্ছে আদ্র। শায়লা নিজের থাকার রুমটা আদ্রকে দেখিয়ে বাইরে রান্নাঘরের দিকে আসে। সেখানেই কাজ করছে চ্যামেলি। শায়লা দেখে সে শরবত বানাচ্ছে। জামাই এসেছে বলে কথা। কেমন আছেন আম্মা? শায়লার মুখে আম্মা ডাক শুনে খুশিতেই চোখের জল ফেলতে ব্যস্ত হয় সে। বুকে জড়িয়ে নেয় মেয়েটাকে। এতদিনে মায়ের কথা, বাবার কথা, বোনের কথা মনে পড়েছে তোর? এখন থেকে সপ্তাহে সপ্তাহে চলে আসবি। আচ্ছা আম্মা, দিন আমার হাতে দিন, নিয়ে যাই। আপনিও রুমে চলুন, কথাবার্তা বলে নেবেন। চলুন, বাকি রান্নাটা আমরা একসাথে করে নেব। শায়লা সাফিয়ার সাথে কথা বলছে। আজকে সাফিয়া চরম খুশি। প্রথম যেদিন শায়লার বিয়ে হবে শুনেছে, সেদিন থেকেই তার মন খারাপ। তার সুন্দরী আপুকে কিনা তার বাবা একটা পাগলের সাথে বিয়ে দিবে। তবে আদ্র যখন সুস্থ হয়েছে, সেদিন থেকেই সাফিয়ার খুশি আর কে দেখে। তবে আজকে আরও খুশির কারণ, এই প্রথম তাদের বাসায় আপু আর দুলাভাই এসেছে। ওর বাবা ও জামাই আসার খবর পেয়ে বাজার করতে লেগে গেছে। আজকে শাহিনের বাজারে বিশাল দোকান রয়েছে, সেই সব তার মেয়েটার জন্য। না হলে অতগুলি টাকা সে কোথায় পেত? শাহিন ভেবে রেখেছে একদিন বিয়ের থেকে নেয়া টাকা ফিরিয়ে দেবে। তার মেয়েটা এমনিতেই থাকবে ওই বাসায়। রাত হয়ে আসছে। জামাইয়ের খাবার সাজিয়েছে চ্যামেলি আর সাফিয়া মিলে। টেবিল নিয়ে বসেছে আদ্র আর শাহিনুর। শ্বশুর মশাই। শাহিনুর একটা হোঁচট খায়। এ কি ধরনের ডাক দিচ্ছে মেয়ে জামাই? জি বাবা, বলো। বলছিলাম যে আপনার মেয়েকে নিয়ে শহরে যাচ্ছি 7 দিন পর। আপনার কিছু বলার আছে এ নিয়ে? তুমি গ্রামে থাকতে চাও না? চাই, তবে আব্বা আর মা আমাকে এখানে থাকতে দিতে চাইছেন না। ভেবেছিলাম আমি রাজনীতিতে হাত দেব, তবে মায়ের মুখ দেখে আর সাহস পাইনি। আমি যতই উগ্র মেজাজের হই না কেন, মায়ের মনের বিরুদ্ধে যেতে ইচ্ছুক নই আমি। যেহেতু আমি চলে যাচ্ছি, সেই সাথে শাইলাকেও নিয়ে যেতে যাচ্ছি। এই কারণেই এখানে আসা। এরপর আবার কবে আসবো গ্রামে তার তো হিসাব নেই। আচ্ছা, ও যাবে? জি, আর ওর এক্সামের সময় আমি এখানে দিয়ে যাব, কেমন? শায়লা তাকিয়ে রয় আদ্রের দিকে। আদ্র তার সব দিকেই চিন্তা ভাবনা করছে। তবে খাবার খেয়ে একটা রুমে বসে আছে আদ্র। এখানেই ওদের থাকার জায়গা করে দিয়েছে সাফিয়া। এটা নাকি শায়লার রুম। শায়লার মেয়েরই আসবাবপত্রের অবস্থান রয়েছে এই ঘরে। শায়লা সব গুছিয়ে আদ্রের কাছে এসেছে। আদ্র এর মাঝেই ঘুমিয়ে পড়েছে। তাই শায়লাও বাতি অফ করে পাশেই ঘুমিয়ে যায়। সকাল সকাল কাজের কারণে আরিফ বাসা থেকে বের হয়েছে। ইকবাল সাহেব তার হাতে একটা কাগজ দিয়ে সেই সাথে ঠিকানা বলে দিয়েছেন সেই ব্যক্তির কাছে দিতে হবে। বাইক কাল আদ্র নিয়ে গেছে, তাই রিক্সা বা অটোতে করে যাবে। দাঁড়িয়ে আছে, এর মাঝে একটা মেয়ে এসে ওর পাশে দাঁড়িয়েছে। মেয়েটা হাতের ঘড়িতে বারবার সময় দেখছে। শুনছেন, এখানে গাড়ি পাওয়া যাবে না। আরিফ প্রশ্ন শুনে সেদিকে তাকায়। সেদিনের সেই সুন্দরী মেয়েটা এখানে? আমি কি জানি, আমি নিজেই গাড়ির অপেক্ষা করছি। আপনি সেই ছেলেটা না? হ্যাঁ, সেই ছেলেটাই। নাম কি আপনার? আরফিন রহমান আরিফ। আমি নয় না, এখানে নতুন এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। এখানে আমার আরও এক বান্ধবীর বাসা আছে, ওর বাসাতেই ছিলাম। এখন আপু ফোনের ওপর ফোন করতেছে, জলদি আপুর বাসায় যেতে হবে। আজকে আমরা নিজেদের বাসায় যাব, একটু যদি হেল্প করতেন। নয় না, তাহলে এই যে আমি রিক্সা কল করে এনেছিলাম, আপনি এতেই চলে যান, আমি পরে আসছি। হাজার হলেও আমি আপনার মতো হিংসুটে বা ঝগড়ুটে নই। সরি, ধন্যবাদ, আসি তবে। নয়না চলে গেল।
সেদিকে তাকিয়ে আরিফ আবার রাস্তায় মনোযোগ দেয়। এখন আবারও অপেক্ষা করতে হবে। 3 দিন পর শায়লা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে। আদ্র এর মাঝে দিনের বেলাতে প্রতিদিন এখানে আসতো। আজকে আদ্রই বিকেলে গিয়ে এনেছে কাল চলে যাবে বলে। ওখানে না জানি সব কেমন আছে। 5 বছরে কত কিছুই চেঞ্জ হয়ে গেছে। নিজেদের শহরের বাসাটা এবার মানুষের ঝলমল করবে। ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে শায়লা। সাফিয়াও এসেছে বোনকে বিদায় দিতে। শায়লা সব গুছিয়ে বিছানায় সাফিয়ার সাথে বসে আছে। আদিবা বারবার শায়লাকে এটা ওটা দিচ্ছে ব্যাগে রাখতে। ছেলেটা তার চলে যাবে ভাবতেই কেমন লাগছে। যদিও আগে আদ্র বাসার বাইরে ছিল বেশ সময়, তবুও তখন আলাদা আর এখন আলাদা। গাড়ি নিয়ে বের হয়েছে আদ্র। নিজেই ড্রাইভ করতে পারতো, তবে অনেক দিন পর বিধায় সাথে করে ড্রাইভার নিতে হচ্ছে। পেছনে গিয়ে বসেছে শায়লা আর আদ্র। শায়লার কেমন কেমন লাগছে। অচেনা শহরে সে থাকবে কি করে? আদ্র ওখানে তার সাথে কেমন না কেমন করবে। এখনো যথেষ্ট বিশ্বাস করে ওঠেনি দুজনের মাঝে। তবে প্রণয় শুরু হয়েছে বলে শায়লা বেশ অন্যরকম চিন্তায় মগ্ন। না জানি নতুন শহরে তার জন্য কি অপেক্ষা করছে। বিশাল একটা বড় বাড়ির সামনে গাড়ি থামিয়ে দিয়েছে। ভিতরে থেকে কেউ গেট খুলতেই গাড়ি সোজা ভিতরে এসে থেমেছে। পিছনের সিট থেকে আগে আদ্র নেমেছে। হাত বাড়িয়ে শায়লাকেও নামিয়েছে। যিনি গেট খুলেছিলেন তাকে আদ্র বললেন, কেমন আছেন চাচা? ব্যাগগুলি ভিতরে আনুন। তিনিও জবাব দিয়ে নিজের কাজ করলেন। আদ্র শায়লার হাত ধরে বাসার ভিতরে নিয়ে চলে এলো। চারিদিকে চোখ বুলিয়ে যাচ্ছে শায়লা। এখানেও সবকিছু বেশ সাজানো। তার মানে আদ্রদের দুটো বাসাই বেশ সুন্দর করে বানানো হয়েছে। এসো, ফ্রেশ হয়ে নেবে। এটা আজকে থেকে তোমার ঘর। তুমি নিজের হাতে সাজাবে। আচ্ছা, তুমি, আমি আর নিচে দেখলে না গোলাম চাচা, আমরা 3 জনই থাকবো। চাচা তোমার সব কাজে সাহায্য করবে। উনি ভালো রান্নাও করতে পারেন। ওনার স্ত্রী এতদিন মেয়ের বাসায় থেকেছে। আমি বলে দিয়েছি উনি যেন এখানে এসে পড়ে তোমার সাথে থাকার জন্য। আচ্ছা, আপনার রুম কোনটা? ওপরের দিকে চলো। আরিফেরও আসার কথা, কবে আসবে তা জানি না। আচ্ছা। শায়লা আদ্রের রুমে এসেছে, কাপড় নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বের হয়েছে। গোলাম চাচা আগেই রান্না করে রেখেছিলেন। এখন সেই খাবার খেয়ে নিচ্ছে দুজনে। দুপুরের পরপর ঘুমিয়েছিল শায়লা। আদ্র ওকে বাসায় থাকতে বলে বাজারের দিকে গেছিল। কতগুলি দিন পর এখানে সবার সাথে দেখা। ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছে। এতক্ষণে রাতের রান্নাটা শায়লা আর গোলাম চাচা মিলে করে নিয়েছেন। শায়লা তাকে বলেছে, চাচা, রান্নাটা আর আপনাকে করতে হবে না, আমি একাই সামলে নেব। আপনি সেই সময় বিশ্রাম নিন। বয়স হয়ে যাচ্ছে, আগুনের কাছে না থাকাই ভালো। আদ্র নেই বলে শায়লা গোলাম চাচাকে খাবার খেয়ে ঘুমাতে বলেছে। আদ্র ফিরলে দুজনে একসাথে খাবার খেয়ে নেবে। আদ্র বাসায় এসে শায়লার সামনে একটা প্যাকেট রাখলো। এটা তোমার জন্য। আমার বাসায় প্রথমবার এলে, তাই গিফট। খেয়েছো তুমি বউ? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই না হলে আমার বউ। চলো খাবার খেয়ে আসি। শায়লা আগে গিয়ে সব প্রস্তুত করে খাবার খেয়ে আবার সব গুছিয়ে রুমে এলো। কাল থেকেই আমার অফিস। সারাদিনে তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না বউ। রাতটা একান্তই আমার তোমার। দিনে যদি আমাদের মাঝে হালকা একটু মনোমালিন্যও চলে, রাতে যেন সব পানি হয়ে যায় বউ। কারণ আমি চাই না যেটুকু সময় তোমাকে কাছে পাই সেটুকু সময় আবার ঝগড়াঝাটির কারণে কমিয়ে যায়। অল টাইম ভালোবাসবা বউ। জি। তাহলে আর দেরি কিসের বউ? কাছে এসো। তোমাকে আমার এখন প্রচুর আদর খেতে ইচ্ছে করছে। সকাল সকাল রান্না শেষ করেছে শায়লা। মাথা থেকে তোয়ালে এখনো ছাড়ানো হয়নি। কেউ এসেছে, দরজায় বেল বাজিয়েই যাচ্ছে। শায়লা চুলা বন্ধ করে সেদিকে যায়। গোলাম চাচা সকালবেলায় বাজারে বের হয়েছে। এখন কি সে আসলো? ভাবতে ভাবতেই গিয়ে দরজা খুলে দিয়েছে শায়লা। একটা মেয়ে দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট। মেয়েটা নিচ থেকেই কথা বলা শুরু করলো। ভয় পাবেন না ভাবি, আমি রাইমা, আদ্র ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। জি, ভেতরে আসুন। রাইমা মুখে হাসি বজায় রেখে ভেতরে এলো। হাতের প্যাকেট শায়লার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য ভাবি। আসলে আমি ওই সামনের বাসাতেই থাকি। আগে আদ্র ভাইয়ার কাছে পড়তে আসতাম। সে আবার কাউকে পড়াতে পারতো না। আব্বুর কারণে অবশেষে আমাকে 1 ঘন্টা সময় দিতেই হলো। তারপর একবার ছুটি নিয়ে দেশের বাড়ি গেল, তারপর আর এলো না। কথাগুলো বলতে বলতেই রাইমা চোখের জল মুছে নিল।
আবারও বলা শুরু করলো। জানো ভাবি, যেদিন শুনলাম ভাইয়া অসুস্থ সেদিনই চলে গেলাম ভাইয়াকে দেখতে। কেমন হাসপাতালের বিছানায় শুয়েছিল, সাদা কাপড়ে পুরো মাথা ব্যান্ডেজ করা ছিল, চোখ ছিল বন্ধ। ভয়ে হাত পা আমার শীতল হলো। আমার বড় ভাই নেই, বোনও নেই। আদ্র ভাইয়া আমাকে অনেক আদর করে। এই ভাইও যদি না থাকে তবে আমার ভাই হবে কে? তারপর দুদিন থেকেই আমরা বাসায় ফিরলাম। শুনতে পেলাম ভাইয়ার কিছুই মনে পড়ছে না, সে উন্মাদের মতো করছে, কাউকে সহ্য করতে পারছে না। ভাইয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো, তারপরও সুস্থ হলো না। এরপর কয়েক বছরও ভাইয়া পুরো সুস্থ হলো না। ওই অবস্থার ভাইয়াকে দেখলে আমার কান্না পেত। তাই আব্বু আম্মু মাঝে মাঝে দেখা করতে গেলেও আমি আর যাইনি। এরপর কয়েকদিন আগেই শুনলাম ভাইয়া হালকা হালকা সুস্থ হচ্ছে। কি যে ভালো লেগেছিল না। 1 মাস আগে আবার শুনতে পারলাম ভাইয়া বিয়ে করেছে, বউ দেখতে যাব আমি, অথচ কলেজে এক্সাম শুরু হবে। আমার সেই মুহূর্তে আর যাওয়াও হলো না। এক্সাম শেষ করে শুনলাম তুমি আর ভাইয়া এখানে আসবে, আর কাল এলেও। আমি কাল রাত করেই হল থেকে বাসায় ফিরেছি। আজকে একদম সকাল সকাল এখানে চলে এলাম। আচ্ছা তুমি বলো তো, আমার এত সকালে এখানে আসার কারণ কি? আমি তো ভাইয়াকে দেখতে পরেও আসতে পারতাম। অনেকদিন পর দেখবেন বলেই সকাল সকাল এলেন। হ্যাঁ, তা নয়, আসলে তোমাকে প্রথম দেখব এই জন্যই দ্রুত আসা। তুমি আসলে পরীর মতো দেখতে। আরে কার ভাইয়ের বউ দেখতে হবে না? আচ্ছা তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তুমি তুমি করে বলবে। আচ্ছা, তা ভাইয়া কি আজকে ঘুম থেকে আর উঠবে না? এই তুমি কি সারা রাত ভাইয়াকে একটুও ঘুমোতে দাওনি? তাই তো বলি, এই সকাল সকাল গোসল কেন করলে? শায়লা লজ্জা পেল বেশ। সে বলবে কি করে যে উল্টো ওই মানুষটাই শায়লাকে ঘুমাতে দেয়নি। শায়লা কথা বদলাতে বলল। আমি তুলে দিচ্ছি। শায়লা নিজেদের রুমে গেল। উপর হয়ে ঘুমিয়ে আছে আদ্র। ফর্সা পিঠ দেখা যাচ্ছে, যার বেশ কয়েক জায়গায় নখের আঁচড় বসিয়েছে শায়লা। চোখ ফিরিয়ে আদ্রকে হালকা ধাক্কা দিয়ে তুলে দিল। আপনার সাথে রাইমা দেখা করতে এসেছে। আদ্র শায়লার হাত টেনে নিজের দিকে আনলো। প্রচুর মাথা ব্যথা করছে বউ, চুলে হাত বুলিয়ে দাও। কিন্তু আপনার সাথে যে রাইমা মেয়েটা দেখা করতে এসেছে, এই রাইমাকে? সামনের বাসায় নাকি থাকে, আপনার এককালের ছাত্রী। ওহ হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটা বসে আছে, চলুন দেখা করবেন। আদ্র শায়লাকে নিজের সাথে মিশিয়ে শুয়ে দিল। এবার শায়লা নরম ঠোঁটে নিজের ঠোঁট বিচরণ করিয়ে উঠে এলো আর বলে গেল চুল মুছে নিতে। শায়লা আদ্রর দিক থেকে চোখ ফিরিয়ে ওয়াশরুমে গেল। বালতি থেকে দুজনের কাপড় নিয়ে বেলকনিতে দিল। চুল মুছে বাইরে এসে রাইমার জন্যও নাস্তা সাজিয়ে টেবিলে গেল। রাইমা ওদের দুজনের সাথে কথা বলতে বলতে নাস্তা করে বাসায় চলে গেল। যাওয়ার আগে বলে গেল আবার আসবে। আদ্রও নাস্তা করে রুমে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিল। শায়লার সাথে টুকটাক কথা বলে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। দেয়াল ঘড়িতে দুপুর 2টো বেজে গেছে। যাওয়ার সময় আদ্র বলেছিল সে দুপুর হতেই বাসায় আসবে। একবার 12টার দিকে এখনো আসেনি। কেন আসেনি সেই চিন্তাতেও শায়লার খাওয়া হয়নি। মোবাইলে কল করেও আদ্রকে পায়নি। আদ্র এসেছে আরো 20 মিনিট পর। গোলাম চাচা নিচে ছিল, তিনিই দরজা খুলেছেন। তার স্ত্রীও মেয়ের বাসাতে থেকে এখানে এসেছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে, তারপরও বাবার বাড়ি থেকে যথেষ্ট সম্পদ নিয়ে যেতে পারেনি বলে মেয়েকেও কিছুদিন পর তালাক দিয়ে দিল। মেয়ের তখন 4 মাসের একটা বাচ্চাও রয়েছে। ছেলেকে নিয়ে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকা শুরু করে গোলামের মেয়ে। আদ্র রুমে এসে দেখে শায়লা বিছানার উপর বসে আছে। আপনি এখন এলেন যে? আর বলো না, আজকে কয়েক বছর পর অফিসে গেলাম। পরিবর্তন হয়েছে অনেক কিছু। আর আগের মানুষ এখানে নেই। নতুনদের সাথে পরিচয় করে নিলাম। যারা আগের থেকে ছিল ওদের সাথেও আবার বন্ধুত্ব করে নিলাম। অফিসের কাজগুলিও বুঝে নিলাম। অনেক কিছুই পারছিলাম না আগের মতো করে করতে। সেসব আমাকে আবারও প্রথম থেকে শেখাতে হয়েছে। তবে ওই যে ছোটবেলায় সবাই বলে না, ব্যক্তির নিজের পড়াশোনা মানে নিজের মেধা কখনো ব্যক্তি হতে আলাদা হয় না। সব কিছু অন্যকে দিয়ে দেওয়া গেলেও নিজের শেখা কিছু অন্যকে দিতে হয় না। সেরকমই এত বছর পর কাজ করতে গিয়ে সব একটু একটু করে ফিরে পাচ্ছি। চলো খাবার খেয়ে নেবে। আরিফের মেজাজ খুব বাজেভাবে কাজ করছে।
একে তো আদ্র বাসা ছেড়ে গেছে বলেই তার ভালো লাগছে না, তার উপর তার মাটাও ভাইয়ের মতো বিয়ে করাতে আদা জল খেয়ে নেমেছে। মেয়ে দেখাও শুরু করে দিয়েছে। একটা মেয়ে তার পছন্দও হয়েছে, ইকবাল গিয়েও দেখে এসেছে, কথা বলে এসেছে। এখন শুধু আরিফের দেখা বাকি। বিকেল হতেই দুই মা বাবা মিলে আরিফকে ধরে বেঁধে মেয়ের বাসায় নিয়ে এসেছে। সোফায় বসে আপন মনে বিড়বিড় করছে, তার কিচ্ছু ভালো লাগছে না। কিছুক্ষণ পরেই একটা মেয়ে পান পাতা সাজিয়ে প্লেট সমেত বসার রুমে এসেছে। গ্রামের রীতি অনুযায়ী পান পাতার প্লেট নিয়েই মেয়েকে ছেলেপক্ষের সামনে যেতে হয়। মিষ্টি, ফল, পায়েস আগে আরিফদের দিয়ে দেয়া হয়েছে। আরিফ অনিচ্ছা সত্ত্বেও মেয়ের দিকে একবার চোখ তুলে তাকালো। এ কি, এই মেয়ে? এখানে এই মেয়ে? নয়না আরিফদের সামনে সোফায় বসেছে। এটাই নয়নার বোনের বাসা। তার মানে মেয়েটা সেদিন যায়নি। নয়নার পাশেই ওর বড় বোন নিহিতা দাঁড়িয়ে আছে। সে তার বোন সম্পর্কে নানান রকম কথা বলে যাচ্ছে। সেদিকে ধ্যান নেই আরিফের। সে তো অন্য চিন্তায় মগ্ন। এই মেয়ে যে ঝগড়াঝাটি করতে পারে সেই সম্পর্কে তার মা বাবা না জানলেও সে তো অবগত। অনেক রকম চিন্তার পর শুনতে পেল নিধি বলছে, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে এবার নিজেদের মধ্যে কথা বলে নিক। এই নয় না, যা তো ওনাকে নিয়ে আমার রুমের দিকে যা। নয়না একবার চোখ তুলে আরিফকে দেখে নেয়। সে আগেই আরিফের ছবি দেখে নিয়েছে। ছেলেটা দেখতে কোনো দিক দিয়ে কমতি নেই। আরিফ সেদিন নয়নাকে হেল্পও করেছে, তাই ভাবাই যায় ছেলেটা ভদ্র। আরিফের দিকে তাকিয়ে নিচে উঠে দাঁড়ায়। কিছু না বলেই পেছনে ঘুরে যেতে থাকে রুমের দিকে। ওকে যেতে দেখে আদিবা বলেন, আরিফ আর করবে কি, তাই যেতেই হয়। আপনি চলে যাননি আজও? না, যাব আগামীকাল। না যাওয়ার কারণ? এই বিয়ের জন্য। বিয়ে থেকে আপনি সম্মত? হ্যাঁ, আপনাকে যে দুবার দেখেছি তাতেই আমি আপনি সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছি। তাই? তা কী সব জানলেন? এই যে আপনি এখানে এসে খুবই বিরক্ত। আপনি চাইছিলেন না এখানে আসতে আর বিয়েটা করতে। কেন? আমি মানুষের মন কিছুটা পড়তে পারি। এই যেমন এখানে পাত্রী হিসাবে আমাকে দেখার পর আপনার ধারণা বদলেছে। মানে? হ্যাঁ, এখন আপনি দ্বিধায় রয়েছেন, আমাকে বিয়ে করা যাবে কি যাবে না। যদি না যেত তবে আপনি এখানে কিছুতে আমার সাথে কথা বলতে আসতেন না। ও, অনেক পড়তে পেরেছেন তবে আমাকে। না, অল্পই এটা। আচ্ছা, আপনি যেহেতু রাজি আছেন তাহলে সময় শুধু যা লাগার আমারই লাগবে। আমি বাসায় গিয়েই জানিয়ে দিচ্ছি। আচ্ছা, চিন্তা করবেন না, আপনি আমাকে রিজেক্টও করতে পারেন। আদ্র তার বাবার সাথে কথা বলেছে। শায়লা পাশেই দাঁড়িয়ে আছে। আরিফের বিয়ে নিয়ে কথা বলছে দুজনে। আরিফ বিয়েতে মত দিয়েছে, সামনের মাসে বিয়ে। কথা বলা শেষ করে আদ্র শায়লার দিকে তাকায়। চলো, আজকে আমার বিকেলের ছুটি, তোমায় নিয়ে ঘুরতে বের হই। সামনে কাজের চাপ পড়বে, আর সময় হবে না তো। শায়লা ঝটপট বোরকা পরে রেডি হয়ে নেয়। আদ্রের সাথে বের হয়েছে সে। আশেপাশে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখছে। বাসায় ফিরেছে রাত 10টার দিকে। বাইরে থেকেই ডিনার করে এসেছে। চাচাকে খেতে বলে নিজের রুমে গেছে। সাফিয়ার সাথে কথা বলেছে শায়লা। আদ্র এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আবারও আদ্র অফিসে গেছে। শায়লা নিজের মতো সময় কাটাচ্ছে। কাল বিকেলবেলা গোলামের স্ত্রীও এসেছেন। ওরা দুজনেই বাসা পরিষ্কার করছে। ওই সময় একজন মধ্যবয়সী মহিলা আসেন। শাড়ি পরে ৮-৬০ মহিলা। শায়লাকে দেখে সামনে বসে। তুমি আদ্রের বউ? জি, আপনি? আমি আপনাকে চিনতে পারছি না। চিনলে কি করে? আমাকে কি এর আগে দেখেছিলে? না। আমি আদ্রের সাথে দেখা করতে এসেছিলাম। আগে আমি এখানেই সামনের ফ্ল্যাটে থাকতাম। বছর 2 আগে বাসা পরিবর্তন করেছি, তাই কাল আসতে পারিনি। ছেলেটা আগে আমার অনেক হেল্প করত, তাই ওকে সুস্থ হওয়ার সংবাদ পেয়ে দেখতে এসেছি। কোথায় এখন আদ্র? অফিসে আছে। ও, তুমি এখানে একদম ভয় পাবে না। আশেপাশের সকলেই অনেক ভালো। নতুন বলে একটু মানিয়ে নিতে সময় লাগবে। আরিফ আসবে না? ওর বিয়ে করার পর আসবে। আরিফ বিয়ে করবে? হ্যাঁ, সামনের মাসেই। ও, আমি আর ও ভেবেছিলাম আমার ছোট মেয়েটার সাথে আরিফের বিয়ে নিয়ে কথা বলবো। আমার বড় মেয়েটা আদ্রকে খুব পছন্দ করত, তারপর ও অসুস্থ হয়ে গেল, তাই মেয়ে আর আদ্রের কথা বলেনি।
আমাদের পছন্দতেই বিয়ে করে নিয়েছে। ও আচ্ছা। তাহলে আজকে আসি। এখানে থেকে আমার বাসা 20 মিনিটের পথ। আদ্র এলে আমার কথা জানিও, আমি পরে আসব। সে সকাল থেকে বৌমা না খেয়ে বসে আছে রুমে, বাইরেও আসছে না। আপনার অফিস কখন ছুটি হবে আদ্রর বাবা? আসছি চাচি। আচ্ছা। আদ্র বাসায় এসে সোজা রুমে গেছে। শায়লা বিছানায় বসে আছে, চোখগুলো ফুলো ফুলো হয়ে আছে। কি হয়েছে আমার বইয়ের? কিছু না। কিছু তো হয়েছেই। একা একা ভালো লাগছিল না। আমাকে কি মিস করছিলে? না, তাহলে? আপনার না হওয়া শাশুড়ি এসেছিলেন। না হওয়া শাশুড়ি আবার কি? কি আবার? রোজের আম্মু। রোজের আম্মু? ও হ্যাঁ, মনে পড়েছে। রোজ তো এই যে সামনের বাসাতেই থাকতো, ওরা এসেছিল। কেন? রোজের সাথে দেখা না করতে পেরে কি আফসোস হচ্ছে আপনার? রোজের আম্মু আমার শাশুড়ি হবে কেন? আর রোজকে নিয়ে এত সন্দেহ কেন বউ? আমি তো রোজের সাথে প্রেমও করিনি, সেরকম কখনো কথাবার্তাও বলিনি বউ। তাহলে আমার সাথে কেন এমন করছো? আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু কান্না করে দেব বলে দিলাম। কাঁদুন, আমার কি তাতে? আমি কাঁদলে তুমি খুশি হবে? তা আমি কখন বললাম? তাহলে আমাকে কাঁদতে বললে কেন? আমাকে কি তুমি ভালোবাসো না বউ? বাসি। এখন শুনুন, খিদে পেয়েছে আমার। শায়লার পেছনে পেছনে আদ্র এসেছে। খাবার খেয়ে ওকে আবার যেতে হবে অফিসে। খাবার শেষ করে রুমে এসেছে। শায়লাকে নিয়ে বেলকনিতে এসেছে। তোমার পড়াশোনা চলছে কি? আমি বলেছি না, আমার বাসায় না থাকলেই একাই বই নিয়ে বসবে। সারাদিন তোমার একা থাকার সাথী হলো বই। রাতে তো আমি আছি। আর কালকে আমি তোমার একটা কোচিং সেন্টারে নিয়ে যাব। এক্সামের আগের 3টা মাস ওখানে কোচিং করবে, এতে ভালো রেজাল্ট করতে পারবে। এখন আমার হাতে একদম সময় নেই। আমি চলে যাচ্ছি, আসবো দ্রুত। আসছি। এখানে আসার পর দেখতে দেখতে 2 মাস চলে গেছে। পড়াশোনা, আদ্র সব মিলিয়ে দিন খুব ভালো যাচ্ছে শায়লার। এতদিনে আদ্র আরো কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। যেমন মুখটা বেফাসে চললেও কেমন যেন গম্ভীর একটা ভাব চলে আসছে তার মাঝে। আবার হুটহাট এখন শায়লার প্রতি রাগও করে। যেমন একদিন অফিসে গিয়ে শায়লাকে কল করেছে। ফোন রেখে শায়লা নিচে রান্না করছিল বলে কলটা সে রিসিভ করতে পারেনি। রাতে ফিরে এসে শায়লার সাথে কথাও বলেনি। সকালেও না খেয়ে অফিসে চলে গেছে। এই সময় আর ফোন হাতেও নেয়নি শায়লা। পরের দিন রাগের কারণ খুঁজে না পেয়ে ফোন হাতে নিয়েছে। কিন্তু ফোন হাতে নিয়ে চোখ চরক গাছ। 161টা কল, সেই সাথে 32টা SMS। এই সব মিলিয়ে আদ্র খেপে আছে তার সাথে। গ্রামের কথা খুব মনে পড়ছে শায়লার। সামনের সপ্তাহেই আরিফ আর নয়নার বিয়ে হবে। সেই জন্য আজকে বিকেলেই বাসা ছাড়বে আদ্র আর শায়লা। ঘড়িতে তখন 2টো বাজে। আদ্র ফিরলেই সোজা খাবার খেয়ে বের হবে। আজকে বিয়ে উপলক্ষে চাচা চাচিও যাবেন সাথে। এখানে প্রায় সবাইকে দাওয়াত করে গেছেন ইকবাল সাহেব নিজে এসে। তারাও যাবে বিয়ের দিন সকালে। গ্রামের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছিল। হুট করেই গাড়ির সামনে 10-12 জন ছেলে এসে দাঁড়িয়েছে। সকলের হাতেই রয়েছে মোটা কাঠের লাঠি। আদ্র গাড়ির ব্রেকে পা দিয়ে বসেছে। সে বেশ বুঝতে পারছে তাকে মারতেই লোক পাঠিয়েছে। শায়লা ওদেরকে এভাবে দেখতে পেরেই ভয়ে আদ্রকে খামচে ধরেছে। তার আদ্রর আবার কিছু করে দিবে নাকি এরা? কেন এসেছে এখানে? এখন তো আদ্রের হাতে বা কাছে কোনো অস্ত্র নেই। কি নিয়ে মোকাবেলা করবে আদ্র? সামনের পুরো রাস্তায় লোকগুলো দখল করে দাঁড়িয়ে আছে। শায়লা ভাবতেও পারছে না কি হবে এখন, কি হতে পারে। কিন্তু মুহূর্তের মাঝে আদ্র গাড়ির গতি স্পিড দিয়ে সামনের দুজনকে সামনে থেকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত গতিতে গাড়ি এগিয়ে নিয়ে গেল। যে দুজন গাড়ির সামনে ছিল সে দুজন ছিটকে গিয়ে পাশে ডুবায় পড়ল। নিশ্চয়ই প্রচুর রকমের ব্যথা পেয়েছে। বাড়িতে আসতেই আদ্র গাড়ি থামিয়ে ব্যাগসহ শায়লা আর গোলাম চাচা ও তার স্ত্রীকে নিয়ে দ্রুত পায়ে ভেতরে নিয়ে এসেছে। ইকবাল সাহেবের কাছে সদ্য ঘটে যাওয়া সব পরিস্থিতির কথা বর্ণনা করে বলে দিল আদ্র। তিনি সাথে সাথেই পুলিশ কল করে এ ব্যাপারে তদন্ত নিতে বলেন। ছেলেকে আর এসবে জড়াতে চাইছেন না তিনি। সবাই মিলে সকালের নাস্তা শেষ করেছে। আদ্র আর শায়লা আজকে নয়নাকে দেখতে নয়নার বাবার বাসাতে যাবে। তবে ইকবাল সাহেব আদ্রকে একা যেতে দিবেন না বলে বাধ্য হয়ে আরিফকে সাথে আসতে হলো। নয়নাকে দেখে শায়লার খুব পছন্দ হয়েছে। যদিও দুজন সমবয়সী,
দুজনের অল্প সময়েই বেশ ভাব হয়েছে। যেমন শায়লা পারে তো আজকেই নয়নাকে নিজেদের বাসায় নিয়ে যায়। আদ্র নয়নার বাবার সাথে কথা বলে নয়নাকে ডাকতে বলেন। নয়না আসতেই আদ্র ওর দিকে একটা গিফট প্যাক এগিয়ে দেয়। এরপর খাওয়া দাওয়া করেই আবারও বাসায় ফিরে আসে। গ্রামের প্রায় মানুষকেই দাওয়াত করেছেন ইকবাল, তার ছোট্ট ছেলের বিয়েও বলে কথা। এরপর আবার বাড়িতে সেই কবে না কবে বিয়ের অনুষ্ঠান হবে। আদ্র আরিফের বাচ্চা কাচ্চা হবে, বড় হবে, তারপরেই না বিয়ে হবে। তাই বেশ আয়োজন করে বিয়ের কাজ শুরু করতে চাইছে ইকবাল। পুরো বাসায় গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, হলুদের ব্যবস্থা করা হয়েছে, মেহেদির আয়োজন করবে বলে ভেবে রেখেছে সকলে। গায়ে হলুদের দিন সকাল থেকেই আত্মীয় স্বজন এসে পড়েছে বাসাতে। সাফিয়ারাও এসেছে, রাইমার পরিবারের সকলে এসেছে, আদ্রের নানুর বাসা থেকে দাদুর বাসা থেকেও সকলে এসেছে। বিকেল হতেই বাড়ির সব মেয়েরা হলুদ সবুজের কম্বিনেশনের শাড়ি পরেছে, আর ছেলেরা গাঢ় সবুজ এর পাঞ্জাবি পরেছে। সেই সাথে সাদা রঙের লুঙ্গি নিয়ে সবাই এক্সাইটেড। আরিফ আজকের মতো একটা শুভ দিনেও গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে আছে। কোনো এক কারণে মনের মাঝে সুপ্ত এক ব্যথা অনুভব করছে। শায়লাকে আরিফকে নিয়ে যেতে বলেছে, তাই আরিফের রুমে এসেছে। আরিফকে দেখেই শায়লা বুঝতে পারে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। আরিফ কিন্তু কি নিয়ে? মেয়েকে তো আরিফ নিজেই সিলেক্ট করেছে, তাহলে এভাবে বসে আছে কেন? সে কি এ নিয়ে কিছু জিজ্ঞেস করবে, নাকি আরিফ আবার কিছু ভেবে বসবে? তবুও সাহস জুগিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, আপনার কি মন টানছে না এই বিয়েতে? না ভাবি। মানে আজকের এই দিনে এসেও আমার একজনের কথা খুবই মনে পড়ছে, যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে নিয়ে একদিন আমি এই দিনের কথা ভেবেছি, যার জন্য 4টা বছর পাগলামি করেছি। মানে তার পিছু ঘুরেছি, প্রস্তাব দিয়েছি, প্রেম করেছি, ভালোবেসেছি। আজ সে নয় ভাবি, আমার অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। আপনি কাউকে ভালোবাসেন? না, বাসতাম, ভালোবাসতাম, তবে এখন তাকে ভুলতে চাই। সে আমাকে মনে রাখেনি, আমিও তাকে মনে রাখতে চাই না। তবুও কিভাবে যেন তাকে একটু মনে পড়ে গেল। ও চলুন ভাবি। আসলে ভাইয়া, আপনি তাকে সত্য বোধ হয় ভালোবেসে ফেলেছিলেন। আমি কি মায়ের সাথে নিয়ে কথা বলবো? না ভাবি, মেয়েটার বিয়ে হয়ে গেছে, চলুন না। সে আমাকে বেছে নেয়নি, অন্য কাউকে নিয়েছে। আমিও তার থেকে 1000 গুণ সুন্দরী একটা বউ পাচ্ছি। দোয়া করবেন, মনটাও যেন ওই মেয়ের থেকে অনেক ভালো হয়। শায়লা কিছু বলে না, চুপচাপ আরিফের পেছন পেছন নিচে নেমে আসে। গায়ে হলুদের প্যান্ডেল সাজানো হয়েছে বাগানে, সেখানেই আরিফকে বসানো হয়েছে। চ্যামেলি তার বেআইনের সাথে কাজে ব্যস্ত, সাফিয়া বোনের পিছু পিছু লেগে আছে। আদ্রের হদিশ মেলাতে পারছে না শায়লা মানুষটা কই এখন। সারা বাগানে চোখ বুলিয়েও দেখা না পেয়ে বাসার ভিতরে গেল। ইকবাল সাহেবের রুম থেকে উচ্চ আওয়াজের কথাবার্তা শোনা যাচ্ছে। আদ্র প্রচুর রেগে আছে, দুই বাবা ছেলে কাউকে হুমকি ধামকি দিচ্ছে। আদ্র বলছে, বয়সে আপনি আমার অনেক বড় চাচা, আপনাকে মন থেকে সম্মান করতে চাইছি। আপনার কারণে আমি 6টা বছর অসুস্থ থাকলাম, তবুও আপনার প্রতিশোধ নিতে হবে। নিজেদের মাঝে মিল বন্ধন রাখলে কেবল তবেই সমাজ সেবা করতে পারবেন। আর তা না করে যদি ঝামেলা চালিয়ে যান, তবে কি সুন্দর সেবা কেউ দিতে পারবেন? এরপর মানুষটা ইকবাল সাহেবের কাছে ক্ষমা চাইলেন। এরপর ইকবালও ক্ষমা করলেন। আদ্র রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে রুমের সামনে দিয়ে শায়লা চলে যাচ্ছে। শায়লা বউ আমার, দাঁড়াও, আমি 2 মিনিটের মাঝে আসছিলাম, কিন্তু একটা কারণে 2 মিনিট আরও লেট। শোনা, আসছি তো আমি। শায়লা ভেবে রেখেছে এই যখন সুযোগ পেয়েছে তবে সে একটু রেগেই থাকুক, এতে অন্তত বিয়ের পুরো সময়টাতে আদ্রের কথায় চুপচাপ থাকতে হবে না, সবার সাথে মিশিয়ে হাসি মজা করতে পারবে। হলুদ ছোঁয়া লাগিয়ে রুমে আসতেই প্রচন্ড ভয় পেয়ে গেল শায়লা। আদ্র বিছানায় বসে আছে, চোখগুলো রাগী আকার ধরে আছে, 2 হাত মুঠো করে আছে, ফুঁসে উঠেছে বারবার রাগ নিয়ে। নিশ্চয়ই শায়লার উপরেই ঝাড়বে এখন এসব। শায়লা গিয়ে আদ্রের পাশে বসে। দেখুন না, সরি, আমি এখানে কেন এসেছ? আমার জামাইটার কাছে আসবো না আমি? না, আসবে না। তুমি দূরেই থাকো। তুমি আমাকে একদম ভালোবাসবে না বলে দিলাম। আমার কাছে কখনোই আসবে না। না, আসবো। না, তুমি আসবে না। আসবই আমি। তখন কেন আসলে না? আমি কতবার ডেকে পাঠিয়েছিলাম, তোমার হিসেব আছে।
হলুদ লাগালে আরিফকে একাই, আমায় তো দিলে না। বিয়েটা তো আরিফ ভাইয়াই করছে, কেন আপনাকে হলুদ লাগাবো আমি? কারণ তোমার জামাইটার মাথায় একটু ঝামেলা চলে, তাই লাগাবে। এদিকে এসো। বলতে বলতেই শায়লার হাত ধরে নিচের দিকে এনে দুই গাল শায়লার দুগালের সাথে স্লাইড করলো। আদ্রের হলুদ শায়লার গালে লেগে যাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, তাও যদি আবার হয় গ্রামের চেয়ারম্যান বাড়ির ছেলে মেয়ের বিয়ে। সারা বাড়িতে মানুষ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এই লোকে লোকালয়। বাড়িতে কোথাও পা রেখে দাঁড়ানোর জায়গা নেই। শায়লা আর সাফিয়া কিচেনে রয়েছে, সকালের নাস্তা বানাচ্ছে ওরা দুজনে, বাকি সবাইও সাথে হেল্প করছে। রুটিগুলো গরম করে দুই বোন পিলার দিয়ে ফেলেছে। আরিফ এসে আগেই নাস্তা করে গেছে। আজের ঘুমটাও এখনো শেষ হয়নি, অথচ এই বিয়ে বাড়িতে এখন নাস্তা না করলে পরে আর কিছুই পাবে না। আদিবা প্লেট নিয়ে এসে সাফিয়া আর শায়লাকে খাইয়ে দিলেন রুটির সাথে সবজি দিয়ে। বাইরে রান্নার লোকজন বড় পাতিলে রান্না তুলে দিয়েছে, সে কখন হবে আর কখন খাবে। একটা প্লেট এনে শায়লার হাতে দিয়ে চ্যামেলি বললেন, তুই যা শায়লা, জামাইকে খাইয়ে দিয়ে আমরা দেখছি এই দিকটা। শায়লা মায়ের হাত থেকে প্লেট নিয়ে উপরে যাচ্ছে। সারা বাড়িতে মানুষে ভর্তি, এগুলোও যেন দায় হয়ে যাচ্ছে। টি টেবিলে প্লেট রেখে আদ্রকে তুলে দিল শায়লা। একটানা দাঁড়িয়ে রুটি গরম করতে করতে মাজা লেগে গেছে ওর। আদিবা একটু করেই আবার অন্য কাজে হাত লাগিয়েছেন। আদ্র এসে খাবার প্লেট দেখে বলল, খাইয়ে দাও বউ। আমার অনেক কাজ, আপনি নিজেই নিয়ে খান না, আমি আসছি। হুম, কি হুম? তুমি না খাইয়ে দিলে এই সবজি দিয়ে আমি খেতে পারবো না। হ্যাঁ, এত মানুষের মাঝে কি আর আলাদা রান্না করার সুযোগ আছে? এমনিতেও বাইরে সকালের জন্য গোস্ত দিয়ে রান্না করা হচ্ছে, সে রান্না কখন হবে কে জানে। তুমি শুরু করো। দুপুরের আগেই সবাই গোসল দিয়ে তৈরি হয়ে নিচ্ছে। যেহেতু কনেপক্ষের বাসা বেশ দূরে, আবার বউ নিয়ে ফিরতেও হবে আজকেই, তাই আগে আগেই বের হবে ওরা। মেয়েরা সবাই সাজে ব্যস্ত। যদি শায়লা সাজতে ইচ্ছে করে না, তবুও সাফিয়া আর রহিমা মিলে সাজিয়ে দিয়েছে। ওদের মতে সব থেকে সুন্দরী মেয়ে হলো শায়লা। শায়লা যদি না সাজে, তাহলে বাকিগুলো কোন খ্যারের উপর তারা বাতি সাজিয়ে যাবে বউ আনতে। অবশ্য শায়লা আয়নাতে দেখেছে রাইমা বেশ ভালো সাজাতে পারে, সাফিয়াকেও সাজিয়ে দিয়েছে মেয়েটা। আদ্র রুমে এসে পাঞ্জাবি চেঞ্জ করবে, কিন্তু শায়লাকে দেখে কি করবে আর না করবে সব গুলিয়ে ফেলেছে। বউটা তার এত রূপবান কেন, দেখলেই প্রেম প্রেম পায়, ভালোবাসতে ইচ্ছে করে। তার উপর আজ আবার গাঢ় বেগুনি শাড়ি পরেছে, সেজেওছে। বউ, তুমি এত সেজেছো কেন? শায়লা পিছন ফেরে আয়নার দিক হতে, কেন ভালো লাগছে না আমাকে? লাগছে বউ, লাগছে। আজ আমার আবারও বিয়ে করতে হবে দেখছি। একা না করে দ্রুত চেঞ্জ করে নিন, বাইরে সবাই অপেক্ষা করছে আপনার। কখন বের হলাম খেয়াল আছে? কই গিয়েছিলেন আপনি? ওই যে আরিফটার জন্যই তো। হয়েছে, এখন আসুন। গাড়ি নিয়ে সবাই বউ নিয়ে নয়নার বাসায় এসেছে। সুন্দর লাগছে নয়নাকে বউ সাজে। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। অতঃপর বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফিরে এখানেও আবার নিয়ম মেনে বউকে রুমে আনা হলো। নয়নার সাথে গল্পগুজব করে সবাই যার যার মতো ঘুমাতে চলে গেল। শায়লা রুমে আসে, আগে ফ্রেশ হয়ে নেয়। এই সাজে আর নয়, সিম্পলে ভালো লাগে তার। চেঞ্জ করে বিছানায় আসতেই আদ্র রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। কি হয়েছে? আর কি হবে? ভেবেছে আমি রুমে নেই, আসবও না। পুরো মেয়ে জাতি আসছিল তোমার সাথে থাকার জন্য। হ্যাঁ, আসতে দিন ওদের। আজ অনেক মানুষ, জানেন না? আপনি আজকে অন্য রুমে বাবুদের সাথে ঘুমান গিয়ে। কি? আমি ওই হাজার হাজার মানুষের সাথে চিপকে লাগিয়ে ঘুমাবো? হ্যাঁ। দরজার ওপাশে থেকে রাইমা, সাফিয়া, আদ্রের দাদুর ভাইয়ের নাতনিগুলাও দরজা খুলতে বলছে। শায়লা শুধু নির্বিকার দাঁড়িয়ে দেখছে আদ্রকে। সে একভাবে দরজার দিকে তাকিয়ে রয়েছে, যেন ওরা দরজা ভেঙে ফেললে উনি মুখ খুলবেন। আমি খুলবো না। দেখুন ভাইয়া, আজকে এরকম করছেন কেন? আমাদের ভিতরে যেতে দিন, না হলে আমাদের ছাদে বসে গল্প করতে হবে সারা রাত। ঘুমাবো কোথায়? মায়ের রুমে যাও। ওখানে সবাই বয়স্ক, আজ আমরা আপুর সাথে ঘুমাবো। আদ্র ধমক দিয়ে বলল, এবার
একবার বলছি না, আমি দরজা খুলবো না। আমার বউকে আমি রেখে ঘুমাতে পারবো না। পরপর দরজার ওই পাশে হাসির শব্দ। শায়লা নিজেই এবার এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। যা চলে গেছে, ভালো হয়েছে, চলে এসো। আসবো না, আমিও ওদের সাথে যাচ্ছি। রাগ দেখিয়ে শায়লাও পিছু পিছু বের হলো। যেও না, তুমিও যে না বউ, তুমি ছাড়া ঘুম আসবে না, ফিরে এসো। আমি ছাড়া ঘুম আসবে না? না, ফিরে এসো এবার। আবার তুমি যখন চাইবে তখন আমি ফিরে আসব। শায়লা মুচকে হেসে রুমে ফিরে আসে। ওকে ফিরে আসতে দেখে আদ্র মাথা চুলকে দরজা বন্ধ করে দেয়। লাইট অফ করে বিছানায় শায়লার কাছে আসে। শায়লাকে পেছন থেকে আগলে ধরে। শায়লা এপাশ ঘুরে আদ্রের বুকে মাথা রেখে সে ওভাবেই ঘুমিয়ে যায়। আদ্র শায়লাকে দেখতে দেখতেই ঘুমের দেশে চলে যায়। সমাপ্ত।